তিনি বলেছিলেন, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার মাটি, বাংলার কৃষ্টি, বাংলার সভ্যতা আমার। আমি বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করি। দীর্ঘ ৯ মাসে যার প্রবল নেতৃত্ব, সংগ্রামী চেতনা, ত্যাগী মনোভাব ও দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসার দৃষ্টান্ত আমাদের সকলের জন্য অনুপ্রেরণা ও সাহস জুগিয়েছিল, তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার হাত ধরে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। অথচ 15ই আগস্ট 1975 সালে কিছু স্বার্থলোভী, বর্বর ও নৃশংস মানুষের ষড়যন্ত্রের শিকার হন এই মহান মানুষটি ও তার পরিবার। আমরা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন পরিবার শ্রদ্ধা ভরে স্মরণ করতেছি নৃশংস হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে, এবং সেই সাথে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আসসালামু আলাইকুম। দেশে বিদেশে যে যেখান থেকে আজ আমাদের এই লাইভ প্রোগ্রামটির সাথে জড়িত হয়েছেন তাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আমাদের এই লাইভ প্রোগ্রামটি আয়োজনে রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন, এবং আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বহির্বিশ্বে প্রকৌশলীদের অবস্থান ও বাংলাদেশি প্রেক্ষাপট। আমাদের সাথে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন। আমরা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন পরিবার তাদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আলোচনার এই পর্বে আমরা এখন আমাদের সকল অতিথিবৃন্দদের সাথে পরিচিত হয়ে নিব। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব নাসির উদ্দিন, রিসার্চার এনার্জি, ইউএনএ, প্যারাগুয়ে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এনইউবি বাংলাদেশ, অ্যাডভাইজার, বিআইইএ। এবং আমাদের সাথে উপস্থিত আমাদের অন্যান্য অতিথিবৃন্দ হচ্ছেন জনাব মশিউর রহমান, এন্টারপ্রেনিউর কোঅর্ডিনেটর, বিআইইএ, জনাব মহসিন খান, এক্সিকিউটিভ অফিসার, বায়োটেক ডিভিশন, নিউজেন লঙ্কা হেলথ কেয়ার, শ্রীলঙ্কা, জনাব আবু বকর বিশ্বাস আরিফ, মেম্বার, মিডিয়া সেল, বিআইইএ, প্রডিউসার। এবং এই সমগ্র লাইভ প্রোগ্রামের দরুন আপনাদের সঙ্গে হোস্টিংয়ে রয়েছি আমি, নাসরিন আক্তার সাথী, স্টুডেন্ট এট হাজী মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি অ্যাট দ্য ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। আজকে আমাদের উপস্থিত আমাদের অতিথিবৃন্দ আপনাদের সকলের সামনে আমাদের আলোচ্য বিষয়টিকে খুব সুন্দর করে উপস্থাপন করবেন, এবং আপনারা সকলে আমাদের কাছে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে প্রশ্ন করে তা জানিয়ে দিবেন, এবং অবশ্যই আমাদের এই লাইভ প্রোগ্রামটি বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিতে আমাদের সাহায্য করবেন। এবং এই পর্বে আমরা আমাদের প্রশ্নোত্তর পর্বটি শুরু করব। আমরা আহ্বান জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আমাদের অতিথি জনাব মশিউর রহমানকে। জনাব মশিউর রহমান বিআইই এর একজন কোঅর্ডিনেটর এবং জাতীয় মিডিয়া সেলের একজন সদস্য। আমরা বিআইই পরিবারের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাচ্ছি। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ভাইয়া আপনার সাথে আমরা আমাদের প্রশ্নোত্তর পর্বটি চলমান করব, এবং এই পর্যায়ে আপনার কাছে আমাদের দর্শকের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য কি, এবং প্রকৌশলীর উন্নয়নে কি কি পদক্ষেপ এখন অবধি গ্রহণ করেছে? জি ভাইয়া। ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটা প্রশ্ন। তার আগে আমি একটু আমাদের কোভিড-19 নিয়ে একটু কথা বলে থাকি। সেটা হচ্ছে যে আমরা জানি যে প্রতি 100 বছর পর পর আমাদের এই বিশ্বে একটা মহামারী আসে। যেমন 1720 সালে প্লেগ এসেছিল, এরপর 1820 সালে কলেরা রোগ এসেছিল, 1920 সালে ইনফ্লুয়েঞ্জা, 2020 সালে করোনা নিয়ে আমরা করোনা আতঙ্কে আমরা এখনো ঘরে বসে আছি। এখন পর্যন্ত যদি আমরা দেখে থাকি পুরো বিশ্বে করোনায় 2,16,55,302 জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে 7,69,694 জন মারা গিয়েছে এবং সুস্থ হয়েছে 1,43,62,684। আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই সেক্ষেত্রে দেখি যে এখন পর্যন্ত বাংলাদেশে 2,76,549 জন আক্রান্ত হয়েছে, 3,657 জন মারা গিয়েছে। এর মধ্যে 1,58,950 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তো আমি মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন, এবং তার কাছে দোয়া করি যেন তাড়াতাড়ি করোনা মহামারী থেকে আমাদের দেশকে জাতিকে রক্ষা করেন। আমি প্রসঙ্গে আসি। বিআই কে আমরা সাধারণত পুরো বাংলাদেশে
9টি জোন এবং 4টি শিল্প জোনে ভাগ করেছি। 9টি জোনের ভিতরে হচ্ছে ঢাকা জোন, খুলনা জোন, বরিশাল, ফরিদপুর, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, সিলেট। এই হচ্ছে আমাদের 9টি জোন। এবং সাভার, মানিকগঞ্জ, ধামরাই শিল্প জোন, কুমিল্লা, নোয়াখালী, ফেনী শিল্প জোন, গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল শিল্প জোন, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ শিল্প জোন। আমরা জোনগুলোকে জেলা এবং উপজেলা পর্যায়ে এবং শিল্প জোনগুলোকে ইউনিটে ভাগ করেছি। এর কারণ হচ্ছে আমরা চাই যে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে যেন ইঞ্জিনিয়াররা বিআইই এর সাথে সংযুক্ত হতে পারে। আমরা এখন বিআইই এর মূলত হচ্ছে বিআইই এ 10টি মূল নীতির উপরে প্রতিষ্ঠিত। এর মধ্যে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন এর প্রধান লক্ষ্য হলো সারা বাংলার বেকার ইঞ্জিনিয়ারদের চাকরির ব্যবস্থা করা ও চাকরির ক্ষেত্রে সহযোগিতা করা। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন কখনো ব্যক্তি স্বার্থে ব্যবহার হবে না এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন সর্বদা একটি অলাভজনক প্রতিষ্ঠান। ভারত, নেপাল ও ভুটান ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের সাথে সমন্বয় করে সদস্যদের প্রযুক্তিগত শিক্ষা অর্জন ও চাকরির বিনিময়ে সহযোগিতা করা হবে। সদস্যদের মধ্যে প্রকৌশল সম্পর্কিত তথ্য আদান প্রদান এবং জ্ঞান ও তথ্য প্রসারের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করা এবং ইঞ্জিনিয়ারিং অনুশীলন ও পেশাগত দক্ষতা বৃদ্ধি করাই হচ্ছে বিআইই মূল কাজ। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের অন্যতম লক্ষ্য হলো পেশাদার শ্রেষ্ঠত্ব নিশ্চিত করা, সদস্যদের জন্য প্রতি বিভাগে আলাদা আলাদা ট্রেনিং এর ব্যবস্থা নিশ্চিত করা, সকল সেবামূলক প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে কাজ করা, রাষ্ট্রের সকল আইন আদর্শ মেনে সাংগঠনিক পরিচালনা করা, দেশের উপকরণ এবং সম্পদের অর্থনৈতিক সদ্ব্যবহার ও সংরক্ষণের জন্য মৌলিক প্রকৌশল গবেষণা উৎসাহিত করা, মিউচুয়াল বেনিফিটের জন্য দেশ বিদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান ও কলেজ এবং একই ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে আন্তরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের অধিক উন্নতি সাধন করতে হবে। সকল ইন্ডাস্ট্রিয়াল প্রকৌশলগণ পদ অধিকার বলে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের সদস্য হবে। এ হচ্ছে মূলত আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের মূল কাজ। আমরা আমরা যদি বলি যে এখন পর্যন্ত আমরা বিআই কে নিয়ে কি করেছি, কি কাজ করেছি, এই একটা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে যে এখন পর্যন্ত বিআই প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমরা বিভিন্ন কোম্পানির আমাদের অনেক সদস্যকে আমরা চাকরির সহযোগিতা করতে পেরেছি। যদিও এটা খুবই নগণ্য, তারপরেও আমাদের শুরু থেকে আমরা সচেষ্ট আছি, আমরা চেষ্টা করছি যদি আমাদের কাছে কোনো সুযোগ আসে আমরা সেটা সঠিক ব্যবহার করি। এরপরে বিআই এর মাধ্যমে আমরা চেষ্টা করব বাংলাদেশের এখন কয়েকটি অনলাইন ট্রেনিং চালু আছে, আমরা চেষ্টা করব বিআই এর মাধ্যমে একদম জেলা পর্যায়ে যেন আমরা ট্রেনিং সেন্টার করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিআই এর মাধ্যমে বিভিন্ন সামাজিক কাজকর্ম করে যাচ্ছি, তার মধ্যে ব্লাড ডোনেশন অন্যতম। দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় আমাদের নিজেদের সদস্যদের রক্তের প্রয়োজন হয়, আমরা আমাদের নিজেদের সদস্যদের মাধ্যমে এই রক্তটা সরবরাহ করে থাকি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এছাড়াও আমরা যেটা করেছি, আমাদের সাভারে যে সমন্বয়করা আছেন জাহাঙ্গীর আলম তুষার, সালাদ মাহমুদ এবং ইঞ্জিনিয়ার মোজাম্মেল, মিজানুর রহমান এবং আমি সহ আমরা চেষ্টা করেছি যে সাভারে একটি বেসরকারি হসপিটালের সাথে কথা বলে যে আমাদের বিআই সদস্যদের জন্য একটা ছাড় এনে দেওয়া। সেক্ষেত্রে যদি আমাদের বিয়ে এর কথা বলে সেখানে বিভিন্ন পরীক্ষার মধ্যে আমাদের 10% বা 20% ছাড় আছে। এছাড়া বিআই তে আমাদের অনেক নারী উদ্যোক্তা আছে, আমাদের নারী প্রশিক্ষক আছে, তাদেরকে নিয়ে আমরা আমাদের বিআই কে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ জানাই জনাব মশিউর রহমানকে এত সুন্দর করে আমাদের সামনে দর্শকের প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য। জনাব মশিউর রহমান এতক্ষণ ধরে দর্শকের প্রশ্নের উত্তরটি খুব সুন্দর করে ব্যাখ্যা করলেন। উনি আমাদেরকে বিআইই এর গঠনের মূলনীতি সম্পর্কে সচেতন করলেন এবং আমাদেরকে সে সম্পর্কে জানালেন, এবং সাথে সাথে এখন অবধি বিআইই কি কি পদক্ষেপ গ্রহণ করেছে সে সম্পর্কে ধারণা দিলেন। কোভিড-19 সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উনি আমাদের সাথে শেয়ার করলেন। সেই ক্ষেত্রে আমরা ধন্যবাদ জানাবো জনাব মশিউর রহমানকে আরো একবার। আমাদের এই লাইভ প্রোগ্রামটি শুরু থেকে নিয়ে এই পর্যন্ত অনেকেই কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছে এবং আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। সবার কমেন্ট পড়া তো সম্ভব হচ্ছে না, কিন্তু আমি সবাইকে ধন্যবাদ জানাবো আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য। এভাবে আপনারা আমাদের সাথে থাকেন এবং অবশ্যই এখনো যারা এই লাইভ প্রোগ্রামটি শেয়ার করেননি অবশ্যই শেয়ার করে আরো সবার কাছে এটি পৌঁছে দিতে আমাদের সাহায্য করুন। আলোচনার এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের প্রধান অতিথি ডক্টর নাসির উদ্দিন স্যার, এবং আমরা আমাদের এই আলোচনা পর্বটি ওনার সাথে চলমান করব এবং আলোচনার এই পর্যায়ে আমরা দর্শকের সকল প্রশ্ন উত্তরগুলো এখন নাসিরউদ্দিন স্যারের সাথে চলমান করব। নাসিরউদ্দিন স্যার রিসার্চার এনার্জি ইউএনএ প্যারাগুয়েতে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ এনইউবি বিআইইএ পরিবারের পক্ষ থেকে আমরা আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত থেকে আমাদের সাথে আপনার এই গুরুত্বপূর্ণ সময়টি শেয়ার করে নেওয়ার জন্য। এবং এরই সাথে সাথে আমরা আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমাদেরকে এর সুযোগ করে দেওয়ার জন্য, আপনার এই মূল্যবান তথ্যগুলো যাতে আমরা শেয়ার করতে পারি। এই পর্যায়ে ডক্টর নাসিরউদ্দিন স্যারের কাছে আমাদের দর্শকের অনেক প্রশ্ন রয়েছে, তারা অনেক কৌতূহল সেগুলোর অ্যান্সার জানার জন্য। সেই ক্ষেত্রে আমরা ডক্টর নাসিরউদ্দিনের কাছে দর্শকের প্রশ্নটি উপস্থাপন করব। সেই ক্ষেত্রে ডক্টর নাসিরউদ্দিনের কাছে আমার যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে, আমি সেটি ইংরেজিতে বলতেছি। ডিসকাশন অন দ্য কনটেক্সট অফ বাংলাদেশ ইন দ্য ওভারঅল ম্যানেজমেন্ট অফ ইঞ্জিনিয়ার্স ইন দ্য ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড। Sir, I am again repeating it. Discussion on the context of Bangladesh in the overall management of engineers in the international world. Thank you, sir. Thanks, Nasreen Akhtar Shati, for giving me a good opportunity and give me a platform to hear to share some speeches by the questions of commenters. At first, I remember to Allah who created us and all over the world also. After that, I remember the father of nation, our Bangabandhu, Sheikh Mujibur Rahman, and also blessed his departed soul. So actually the engineers of Bangladesh, I think that you the commenters want to hear from me the context of Bangladesh engineering education and also the platform. That is the context of impact of all over the world, I think like that. So at first I want to share my share some experience or share some educational structure of Bangladesh. That will be, if I comparison all over the world, that Bangladesh has made a slow progress in engineering education, actually engineering and technical education, since its independence in 1971. Because in our countries, if we measure that there are three types of university. One is called public university, one is private, and one is international university. And if you see that in our country, in this country, that it is like us that maybe 30 or 29 to 30 like us that public university, and we have 54 private university and 2 is international university that we call IUT. It is funded from YC, and another one is located in Chittagong. It is International University for Women. So these three types of university, its vast young population are significantly deprived of engineering and technical education due to limited seats availability in our country. For the here I mentioned only the undergraduate program, not for the diploma engineering program. This is undergraduate engineering program. They have the limited seats available in our country to this university, and the country is currently lagging behind most developing countries in Asia. In Asia, it's a long time chain reaction that we see that we are also the developing countries from since like that 1971 or 1972. Also, we have the
although limited progress was made in humanities, basic and applied sciences, also the agriculture and medical sciences, and a vast gap of the left in the technical and engineering education in our country, like the Bangladesh. So the main problem is that the curriculum based in our country, with the undergraduate program and course curriculum should be revised and updated in light of the industry, that is called with the workplace of the industry level, workplace level, and the industry needs, and all undergraduate program must be accredited by the appropriate professional bodies in order to give graduates global recognition and global employment opportunities. So here I says again that this is the give in order to give graduates global recognition, not only for the UGC University Grant Commission, not only not for that, also the global recognition and global employment opportunities. Because if we want to get the higher education in abroad, like as that Canada, Australia, or any first world countries, or if we want to get some opportunities in there, our certificate needs some attestation process, needs some legalization process to equivalency, to make the equivalency of their certificate. Like as that we know about that WES, that is called WES, THE, because that World Education Service, QS, like as that there are many agency for that. So if we make this is the graduate global recognition and global employment opportunities, then this is the equivalency, directly equivalency. If we get the certificate, and it will be the generally equivalency certificate with them. So we should we should make some revised, some updated for this type of course curriculum program for the undergraduate level. Like as that, if I mention someone, that one is knowledge of science and engineering fundamentals, in depth of technical and engineering education competence in at least one engineering discipline. Now our courses, if we go to for the if we start since the primary level, then we see that there are a vast discipline in our education system. Like that, if you want to go from the level A to level 12, we can see that there is a vast. We have the social science, we have the engineering categories, we have the science, we have the math, we have the blah blah blah, many things. So we should be appropriate one engineering discipline. If we want to go for the engineering level, we have to take only one discipline for the engineering level, for the undergrad level. That should be start from primary level or secondary level. And ability to undertake problem identification, formulation, and solution. This is a vast gap in our education level, that we passed from the undergraduate level. We are graduated only by the theoretical based, not for the formulation, not for the solution, also not for the we have not any ability for undertake the problem identification. So understanding of the social, cultural, global, and environmental responsibilities of the professional engineer. Because if any engineers want to go for the abroad for study or opportunities, they have to maintain some skill, like as the HEC, we call that health, safety, and environment. This is also has the engineering professional. This also maintains some engineering ethical. This skilled maintain some of the should be based of the professional engineer, and need to employ principle for sustainable development. And engineers should be ability to utilize a system approach to complex problems, and design and operational performance also. Another thing is the proficiency in our country, and I think that for the public university this is okay, this is enough. But maximum private university, not 100% private university, maximum private universities, for the private universities graduate students, there are lacks for the English proficiency. This is the number one thing. They are very, what is called, they are very poor in that. So for that region, and also not only English, also the engineering design, and unable to conduct any engineering project, and also the business environment. Engineering is not only the specific things for employment or for job or study, like as that. It has also a vast level, it has also a vast platform in their business development also. So they have to capable these things, engineering design,
English proficiency, ability to conduct an engineering project, and business development also. They have to be able for the communicate effectively. Like as that, there are many of we have the engineering level. There are many of the project that we call the MS project. So in that type of MS project, they have to communicate with a vast platform like as the supervisor, because engineer is the engineer. An engineer, he is like as a breeze. He is like as a breeze with the conducting to the supervisor, also the management level. He or she have to play a vital role or many strange role for the time being. So for that reason, it should be ability to communicate effectively with engineering and with the community at a large level. So ability to manage information and documentation, capacity for creativity and innovation, understanding of professional and technical responsibilities and commitment to them also. Ability to function effectively as an individual and in multidisciplinary and multicultural teams, with the capacity to be a leader or manager as well as an effective team member for an engineer actually. So these things is this curriculum based undergraduate program need to be implement of our country as soon as possible, because context the abroad and comparison of abroad, we are lacking like as that steps also the capacity for lifelong learning, professional development and professional attitude. That is the main key point that BIEA, I give the thanks to BIEA, Bangladesh Industrial Engineering Association, because they take a great step for these things, that lifelong learning and professional development and training session. And if I remember that BIA also get some MOU, memorandum of understanding, and get some collaboration with Nepal, India, Bhutan, Thailand, like as that country. There are some of those countries, they have some MOU and collaboration. This is the great things for international perspective, and graduates are global in outlook and competence, because a graduate person, a graduate engineer, he can measure himself, he can competent himself, he can comparison with another graduate engineer or international level. So this is the great platform that give the BIEA. Graduates have an awareness of occupational health that I already called, that is called the HSE, health, safety and environment, because all of the sector, a mechanical engineering, electrical engineering, at civil engineering, the petroleum system engineering, all of the sector, they have the own HSE, own health, safety and engineering. This is the main things for occupational health and safety issues. So these things also be included in the course curriculum based. This is the one part of course curriculum based. There are the another part that I called, this is the lackings of the university for the location wise. In our country, we know that the all of the peoples, the maximum peoples want to live in the city level actually, or divisional level. So if we look at our divisional level, then we can see, at first I call the like that Barishal. In the Barishal, the area is, if we know the we know that the Barishal area, it is 13,296 square kilometer. Their population is maybe 10 million to 12 million, like us that. But they are not public university for the engineering level, the public university only one. So can you imagine that for the 10 million people, only one public engineering public university in that area, and private university is maybe 2 or 3, now maybe 2, University of Global Village and like us that, maybe like us that, 2 private university, and there are not any international university in that location. If you see the Chittagong, this is the second largest city, Chittagong. They have 33,771 square kilometer, and their population is above 30 million people, 30 million population, but their public university only 5. You understand? Their public university only 5 and private university only 6 or 7, and international university is 1, but it is only for the women, that we call the international university for women. Dhaka, like us, the Dhaka is 31 square kilometer, 31,000 square kilometer. There are 46 to 50 million people in Dhaka, but the public university only 12 to 15 public universities in Dhaka.
Private universities, most of the private university located in Dhaka for their business purpose. It is 45 to 50 private universities in Dhaka, and international university is only one, that we call the IUT, IUT-YC. But it is not only for the Bangladeshi peoples or Bangladeshi students. It is also for the all over the world. YC located 57 countries student. YC recognized 57 countries students. So it is very competitive. In Khulna, like us, that 22,273 square kilometer, they have only 17 or 18. They have 17 million population. They have only 3 or 4 public universities, and there are not any private. And also the international university. Private university is only one. That is not the University of Bangladesh, Khulna, maybe. And there are not an international university. In Rajshahi, this is 34,514 square kilometer. Their population is 36, and public university is only 3, private is 1. There are not any international. Rajshahi same to that. Sylhet same to that. 12,596 square kilometer. Population is 10 million. Number of public university 2 or 3. Private university is 2. There are not any international university. So these locations for the establishment of future universities should be selected based on the population density. This is the main thing, because all of the graduate, all of the prospective students, prospective engineering students, they came to the Dhaka, they came to the Chittagong, they are gone to the divisional area, and this is not enough. This number of public universities is not enough in our country. So some specialized undergraduate engineering programs such as automotive engineering, aeronautical aerospace engineering, mechatronic engineering, oil and gas engineering, petroleum system engineering, fire and safety engineering, and other specialized engineering need to be accumulated of this program to the public universities. Because if you see that there are many incidents like as that, the fire incident, the fire accident, and also many of things, the sinking the ships, and also many of the demandable job like as that oil and gas, aeronautical, and now these days is called the mechatronics days, digitalization days or robotic days. So the mechatronic engineering, these engineering need to be offered by various universities to prepare graduates for strategic, national and global needs. Actually, it is Bangladesh strategic interest to increase the intake numbers for undergraduate textile engineering and also the leather technology. In our country, we know that we are the second remittance comes from the garments industry, but we have not enough public university for the undergraduate level in textile engineering, leather technology engineering, fashion and technology engineering. There are not enough for the undergraduate level in our country's student. So it need to be addition, or what I called, it need to be more accumulate of this program in public universities, and also establish the public universities as soon as possible. And at the last things, sorry, I take more time for it. At the last things, in addition, and now is the COVID-19 pandemic situation. This pandemic situation, previous my speech, the MD, respected person, MD Moshiur Rahman already says that the pandemic situation. So also this pandemic situation, we know now we are cop up the technology for online education, for distance learning education. So this situation learn us, this situation teach us how we cop up this pandemic situation by the online or distance learning education or study, or it have to be I think that it have to be established for the future actually, because in future we don't know what come in the future, what pandemic situation come will be the future. So in addition, an interactive online engineering education system can be developed using BTTB's nationwide IT infrastructure, and also the libraries of all universities can be connected through this online system actually. So this is the one thing. And another, I saw there are something, there are someone comments for the scholarship. So in scholarship level, if we want to get the scholarship for going to the abroad in to the engineering background,
like us that after finished our undergraduate level, after the graduation, after completed the graduation, if anyone want to go for the master's engineering in abroad, PhD engineering in abroad, so the one more things, this is the key point that I say, that is in undergraduate level there are a project or thesis based semester in the curriculum system. So we have to take some thesis or we have to take some projects that is demandable for the time being, and we have to make some papers or articles for the publication to any journals or any conferences, and the journal and conferences must be indexed, some high index, like as that Scopus indexed or ISI indexed that we call, or the Schemago indexed. So this is the key things for getting any opportunities like as that scholarship in the outside. If someone published one or two paper in high indexed journal by their thesis or project, then they can write something to the supervisor on their prospective subject to the abroad universities like as that Canada, Australia, USA, like as that. They can give some mail and they can express their interest to get the scholarship and doing the MS or PhD project under the supervisor supervision. I think that it will be the great things. It will be the great things for get them the scholarship opportunity in abroad. Number one. Number two is the that I already called, that if anyone want to get the scholarship in abroad, they have to prepare for their language competency. So they can prepare for their IELTS or TOEFL or EPT or Duolingo, like as that. They can be improve their self by their English test. So they can achieve the desired number or desired band for getting this scholarship. Number two. Number three, that is the last thing, that they have to ability to write their resume, that we call the CV, write their resume like as the academic professional, not the business professional, the academic professional. If anyone want to go the go for the job, go for the opportunities, they can write the resume for their business professional or the job professional, and they have to bloom it or show it. They have to bloom their expertise to the LinkedIn, that we call. In our country Bangladesh, we are very used to in Facebook or Gmail, email, Yahoo, like us that. But LinkedIn is the main things for your blooms your professional activities. So this is the main things, that if anyone want to, if anyone write their resume, write their SOP, that we call a statement of purpose, and write their express interest or motivation letter, CV, like as that, and if they publish it to their LinkedIn, it will be great things for get the opportunity as soon as possible or quickly they can get it, because the outside in abroad, they are very used to in LinkedIn. They are searching their appropriate, they are searching their skilled, they are searching their interested prospective students in the LinkedIn actually, so they can communicate it easily. So I think, sorry to get more time in there. I think this is enough for the get opportunity to the abroad, and already I talked the comparison of Bangladesh and abroad engineering education system. Thank you so much. ধন্যবাদ জানাই ডক্টর নাসিরউদ্দিন স্যারকে আমাদের সামনে বাংলাদেশি প্রেক্ষাপট এবং ইন্টারন্যাশনাল প্রেক্ষাপটের মধ্যে কি পার্থক্যটি রয়েছে সেটা খুব সুন্দর করে তুলে ধরার জন্য। আমাদের পড়ালেখার ইঞ্জিনিয়ারিং পড়ালেখার যে সিস্টেমটি রয়েছে তা অনেক তাত্ত্বিক জ্ঞান নির্ভরশীল হয়ে গেছে এবং ব্যবহারিক জ্ঞানের অভাবের কারণে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আমরা প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্মটিতে টিকে থাকতে পারতেছি না। আমাদের পড়ালেখার ক্ষেত্রে আমাদের ইংরেজি বলার যে যোগ্যতা, দেন আমাদের ক্রিয়েটিভ
কানেক্টিভিটি লেভেল, আমাদের কন্ডাক্টিভিটি লেভেল, এই সব কিছুর দিক থেকে আমরা লেক করতেছি, যার কারণে ইন্টারন্যাশনাল লেভেল থেকে আমরা অনেকটা পিছিয়ে রয়েছি। স্যার এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে অনেক সুন্দর করে ব্যাখ্যা দিলেন। স্যার আমাদেরকে আরো কিছু তথ্য দিলেন যে আমাদের বাংলাদেশে, যেখানে বরিশাল জেলা, চট্টগ্রাম জেলা, যেগুলো আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা হিসেবে পরিচিত, সেগুলোতে ভার্সিটি, আমরা পাবলিক ভার্সিটি দেখতে পাচ্ছি সংখ্যা খুবই কম। যেমন বরিশাল জেলায় একটি, ইভেন চট্টগ্রামও সেই অবস্থা। এভাবে করে আমাদের কিছু পড়ালেখা সিস্টেমের লেকিংস রয়ে গেছে, যার কারণে আমরা পিছিয়ে রয়েছি। আমাদের পড়ালেখা সিস্টেমে কারিকুলাম যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে রয়েছি। আমাদের যেগুলো গাঠনিক পদক্ষেপ রয়েছে সেগুলোর ক্ষেত্রে পিছিয়ে রয়েছি। ওভারঅল এই সব কিছুর কারণে আমরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম থেকে অনেক পিছিয়ে রয়েছি, যার কারণে আমাদেরকে সেইগুলো থেকে এগিয়ে যেতে হবে। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অবশ্যই আমাদের ক্রিয়েটিভিটি লেভেলগুলোকে বাড়িয়ে দিতে হবে, এবং অবশ্যই আমাদের ইংলিশ বলার যে স্কিলটা, তারপর আমাদেরকে অবশ্যই নিজেদের যে দক্ষতা রয়েছে, আমাদের কানেক্টিভিটি, সেটা শুধুমাত্র আমাদের দেশের ভিতরে না, আমাদের আন্তর্জাতিক পর্যায়ে সবার সাথে সেই যোগাযোগের ক্ষমতাটা সেটা বৃদ্ধি করতে হবে, এবং এভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তবে আমরা পারবো আমাদের বাংলাদেশ এবং অন্যান্য দেশের মাঝে যে পার্থক্যগুলো রয়ে যাচ্ছে প্রকৌশল শিক্ষার ক্ষেত্রে, প্রকৌশলী জ্ঞান ব্যবহারের ক্ষেত্রে এবং আমাদের দক্ষতার ক্ষেত্রে, সেটাকে আমরা অনেকটা কমিয়ে নিতে। সাথে সাথে একজন দর্শকের প্রশ্ন ছিল যে আমরা ইন্টারন্যাশনাল ক্ষেত্রে যদি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত। স্যার সেক্ষেত্রে 3টি পদক্ষেপ বলেছেন, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেছেন লিঙ্কডইন আইডিটা। আমাদের অনেকেরই ফেসবুক পেজ, গুগল, আমরা এইভাবে করে অনেক কিছুর সাথে জড়িত আছি। আমরা সেই ক্ষেত্রে স্যার লিঙ্কডইন আইডিটির গুরুত্ব বর্ণনা করেছেন, যে সেখানে আমরা আমাদের রেজিউমি বা সিভি যদি সেখানে আমরা আপলোড করে রাখি, সেই ক্ষেত্রে আমাদের যে কোনো পেশায় নিযুক্ত হওয়ার ক্ষেত্রে, সেটা দেশীয় হোক বা ইন্টারন্যাশনাল হোক, অনেকটা আমাদেরকে এগিয়ে রাখে। ধন্যবাদ জানাই স্যারকে আমাদের দর্শকের প্রশ্নটি এবং দর্শকের করা কমেন্টের এত সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। স্যারের কাছে আরো অনেক দর্শক অনেকগুলো প্রশ্ন করতেছে এবং তারা খুব আগ্রহী এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য। আমরা খুবই সংক্ষেপে স্যারের কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তরটি জেনে নিতে চাই। আমাদের মধ্যে থেকে একজন প্রশ্ন করেছে মোহাম্মদ জহরুল ইসলাম, তিনি প্রশ্ন করেছেন হোয়াট ইজ দ্য ইঞ্জিনিয়ারিং এডুকেশন সিস্টেম ইন প্যারাগুয়ে, এবং এই প্রশ্নটি আরো কয়েকজন করেছেন আমাদের কমেন্টের মাধ্যমে। আমরা স্যারকে অনুরোধ করব এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য। Thanks to MD Johirul Islam for throw this nice question. Actually, Paraguay is located in Latin America. It is the middle. If you see the Google map, or if you see the map, Paraguay is situated on the middle of Brazil and Argentina. It is a landlocked country. One side is Brazil, one side is Argentina, and one side is Bolivia. In Paraguay, they have their language is actually Spanish, and most of the university, their instruction is Spanish. But the interesting things that they maintain the education like as the American continent, like as the USA and Canada, because they are used to introduce themselves like as American, because they are also the American subcontinent, American continent. They are Latin America. So for that reason, they said that. If I want to say something that you are Paraguay and I want to go to the America, then they said that oh, why man you said like us that? We are also American. So why I told like us that? Because they maintain the system of American educational system, and in Paraguay there are many universities, there are many international university from American branch, from America and American branch also. So their educational system, they have that two instruction, one is English and one is Spanish. But nowadays they are opportunities and also the higher education facilities in abroad, because in Paraguay passport they have visa free for 130 countries. And the main interesting things that they have visa free in Europe also. In Europe they have fully visa free, they not need any visa. They need visa only USA, Canada, Australia, New Zealand, Japan, like us that, South Korea, like us that. But
all of the countries, all of the first world countries, they not need any visa. So for that region, they have a exchange program with European Schengen countries because they don't need any visa. So they have maximum undergrad engineering program and also the MBBS program. They have student exchange program with the European university, with the European Commission, European Schengen universities. For that region, they get the Erasmus. You know, the Erasmus has many scholarship, like as that Erasmus Mundus scholarship, Erasmus 6 plus scholarship. So they have the exchangeable program with the Erasmus funded. For that region, nowadays they are quickly they are running to the English based platform, and also their education level is also going to a high proficiency of the high status or high level in the peak actually. And number two things, their educational system is fully the what is called technical base. They are not good in English, but if you see there the programming context, if you see there the maturity for the technical session, if you see their what is called simulation based programming, simulation based status, it is strange and it is amazing like us that it is awesome. I saw that they have the 1 to 9 level. They have the general class. After the 9, they have 3 years. It is called the EPT. IPT. They call this is EPT. They are like that in our technical school and college. In our country, there are many. At first, before 5 years ago, we called it the vocational school and college. But now it is called the technical school and college. Like us that, they have the school and college. It is 9. It is 3 years. Sorry, 10, 11, and 12. They 3 years. They have this is EPT, and after each need all of the student who want to go to the medical system, they also completed this EPT system. Who will go to the engineering system, they also completed this type of EPT system, because it is the general, it is 10 to 12. So 10, 11, 12, this 3 years is EPT and it is technical school, fully technical. And they have also the civil engineering courses, mechanical engineering. They have the department, civil department, mechanical department, mechatronics department, IT department, all of the department they have. So a person or a student who want to be an engineer, he can choose the specific level, he can choose the specific department. Like as a electrical engineer, he can choose the electrical department beginning the 10 level. Can you imagine beginning the 10 level? So 10, 11, 12, these 3 years, they study in the engineering, full engineering, and this is the technical system, fully technical, like as that workshop system, technical system, simulation system, programming system, and they are very highly skilled about that. They are going to be very highly skillful about that. Like as that in our after the graduation from our country, a BSc engineer, he is skillful for the programming, or like as that they are also same to that skillful after their 12 system. So they are what do you call it? They are 4 years already leading to our countries. They are dominated 4 years to our graduated engineer in our countries. So this is the education system. After that, they have the 4 years for engineering, actually 4 years, and these 4 years they are fully the professional system, fully professional engineer. They will be after completed their graduation, they will go to the who want to be engineer, he will go to the professional system. Who want to be the teacher, only who want to be the teacher, he will get the higher studies, like that master's engineering or PhD engineering. Otherwise, no one can do the master's or PhD. The general person who want to be engineer, he don't go to for the master's level, go to for the PhD level, because he said that I want to be engineer and I am the professional engineer. So why I get the academic qualification? This is called the academic qualification for the master's and PhD. So they have the fully what I call fully the line for fully the curve for the educational system, and going to be if anyone want to be the engineer, he will go to the only for the graduate system. Only after that finished his graduation, he will go to the professional level. And who want to be the academician, he will go the further studies for postgraduate studies of masters and PhD.
after their graduation. And their system is that I already called the 10 to 12. This is fully the technical system. So this time for a teenager, this time is the great things to cop up the achievements, to cop up the technologies. So that time they use for the fully workshop system, fully training system, so they can achieve more and more, and they can dominate. Already I say that they can dominate their like us, that they are leading for the 4 years than us. So thank you, Jorisam. This is all to the Paraguay system, educational system for engineering level. ধন্যবাদ জানাই স্যারকে দর্শকের প্রশ্নের এই উত্তরটি অনেক সুন্দরভাবে দেওয়ার জন্য। স্যার কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন যা আমি সংক্ষেপে তুলে ধরতে চাই। তিনি বললেন একজন টিনেজারের জন্য গড়ে ওঠার সময় হচ্ছে 10 থেকে 12 পর্যন্ত, যে সময় তারা অনেক কিছু শিখে, এবং প্যারাগুয়ে একটি ফিক্সড গাইডলাইনে চলে যার মধ্যে তারা 10 থেকে 12 কিছু ওয়ার্কশপ এবং ট্রেনিং এর ব্যবস্থা রাখে তাদের স্টুডেন্টদের জন্য, যাতে করে তারা এই সময়টা নিজেদেরকে টেকনিক্যালি গড়ে তুলতে পারে। এবং পরবর্তীতে যারা ইঞ্জিনিয়ারিং পেশা নিয়ে এগিয়ে যেতে চায় তারা শুধুমাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করেই তাদের প্রফেশনাল লাইফে জয়েন করে। তাদের ক্ষেত্রে এমএসসি বা পিএইচডি শুধুমাত্র তারাই এই ডিগ্রিগুলো নিয়ে এগিয়ে যায় যারা একাডেমিক ভাবে এগুলো নিয়ে এগিয়ে যেতে চায়, এবং এইভাবেই তারা একটি ফিক্সড গাইডলাইনের মাধ্যমে অনেক সুন্দরভাবে এগিয়ে চলতেছে। ধন্যবাদ জানাই স্যারকে এত সুন্দরভাবে আমাদেরকে বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য। স্যারের কাছে আমাদের উৎসুক দর্শক আরো অনেক অনেক প্রশ্ন করতেছে এবং প্রত্যেকে আশা করতেছে স্যারের কাছ থেকে প্রশ্নের উত্তরের। সবার প্রশ্ন আসলে আমরা নিতে পারতেছি না, কিন্তু একটি প্রশ্ন সবার মাঝে কমন রয়ে গেছে। আমরা স্যারকে অনুরোধ করব এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য। এই প্রশ্নটি অনেকে করেছে, আমি ইঞ্জিনিয়ার সার্ভার পারভেজের প্রশ্নটি পড়তেছি। হোয়ার উই ডেভেলপ আওয়ার ইঞ্জিনিয়ারিং এডুকেশন সিস্টেম টু ম্যাচ গ্লোবালাইজেশন। স্যার এই প্রশ্নটি অনেকে করেছে, আমি আপনাকে অনুরোধ করব এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য। I think thanks to Engineer Sarar Parvez for through this nice question, that where we develop our engineering education system to match globalization. So for the matching globalization, actually for the engineering graduation in Bangladesh and for the Bangladesh context. So I think that if you see my previous answer at the first one question answer, then I already explained about that in our countries there are some of lacunae, that the curriculum based education based curriculum based, and also the university lacunae for the location based, density based, and for some of the recognition based, that in our countries only the educational system is recognized by the UGC, that is called University Grant Commission. So it is not the recognized by international or international some agent, it is not the recognized. So like as that things I already I already described in the first question, in the first answer, that if we overcome this problem, if we overcome this lacunae, then we can it will take time actually, because since the 1971 we are recently we are lagging from the globalization or from the other countries for our engineering education system. So it will take some time, and we have to cop up the technologies day by day. In all of the situation, all of the engineers, we have to cop up the technology. So this is the great things also, because in public universities students, they are okay, they are fine, they are enough qualified for taking the opportunities in abroad, or taking the scholarship in abroad. But the private university, maximum private university students, they have some narrow thinking. They want to get only the certificate actually. They think that now we are going to study, we are going to private university, only go there and doing some theory, giving the taking participation in the examination and taking the certificate. After graduation we will take the certificate. So this is worthless actually, this certificate is worthless, because he or she cannot cop up anything for the engineering professional, but he get the certificate. So we have to actually we have to leave this type of habit, we have to leave this type of mentality, we have to remove this type of habit and this type of hobby. And another things that we have to realize, and we have to making some organization, we have to realize some organization, we have to
we have to making a bond or unity to taking some initiative for the further professional development in abroad or the further scholarship opportunities in abroad actually. So this needs some of the students, some of the people, some of the engineers, because maximum students only they thinking that after their graduation they'll go to the job level, they will go to the professional level, but this is not the main thing, this is not the accurate things, because if you have to, all of the engineers have to see some mentality, or they have to carry some plan that I will be the engineer, inshallah it will be okay, but I will give some employment opportunities to others engineers also. So if this type of initiative process, this type of startup business if come from the engineer, then also there are some hugest platform or there are some hugest knowledge will be come to our country. And the last thing is R&D department that we call in the professional engineering system. In the industry, maximum industry in abroad, they have the one department that is called the R&D, research and development department. There are 100% industrial sector, 100% organization, manufacturing level, they have the R&D department, research and development department. This department has a great fund from the trustee level, from the industry level, from the owner actually. They have the fund and they use this fund for the research and innovation. So in our country, this is a great thing, this is a great lackness for the industry level. If we go to the industry level, they thinks also this engineer is our employer and we will give him the salary, he will we will buy him like that, we already buy him for the money. So this is the what is called, this is the narrow things. For that reason, there are not any innovation idea come from the engineer. If the industrial sector, they make the R&D department, research and development department, and if they give the appropriate fund to the engineer, I think that there are many qualified engineer, they only sit down, they only waiting for the fund. If some industry give them the fund, they will give the more and more qualified instrument, more or more qualified materials, they are invented, they will be invented more and more what is called device for the factory. And instead of import from the abroad, instead from import from the China, we know there are many maximum equipment that comes from the China. But if we take this initiative, if we take this type of platform for the research and R&D platform to the industry, I think that the engineer can, in our countries, the engineer can invented that type of device, and it will be a stand for a positive economical attitude in our country. Thank you, Engineer Sarwar Parvez. ধন্যবাদ জানাই স্যারকে ইঞ্জিনিয়ার সারোয়ার পারভেজের প্রশ্নটির এত সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। খুবই সংক্ষেপে আমি স্যারের কথাটি বলতে চাচ্ছি। স্যার বলেছেন যে আমাদের প্রতিটা ক্ষেত্রে আমাদের মানসিকতাই আমাদের সব থেকে বড় বাধা হয়ে গেছে। তা আমরা ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রে যে মানসিকতা নিয়ে আগাই, কিংবা ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে অ্যাজ এ এমপ্লয়ি অর অ্যাজ এ অনার আমরা যেই মানসিকতা নিয়ে আগাই না কেন, সেগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে সার্টিফিকেট নির্ভরশীল পড়ালেখা থেকে বেরিয়ে এসে টেকনিক্যাল এবং কিছু শেখার জন্য পড়ালেখা করে যেতে হবে। ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে অবশ্যই এমপ্লয়িগুলোকে শুধুমাত্র এমপ্লয়ি হিসেবে না, বরং তাদের দ্বারা ক্রিয়েটিভ কিছু করানোর মতো করে দক্ষ করে তুলতে হবে, এবং তবেই সম্ভব হবে আমাদের দেশের ইঞ্জিনিয়ারদের দ্বারা ক্রিয়েটিভ কিছু করা এবং তাদের ক্রিয়েটিভিটির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। ধন্যবাদ জানাই স্যারকে এত সময় ধরে আমাদের দর্শকদের এতগুলো উৎসুক দর্শকের এতগুলো প্রশ্নের উত্তর খুব ধৈর্য সহকারে এবং সুন্দরভাবে দেওয়ার জন্য আমরা স্যারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আজ স্যারের কাছ থেকে আমরা অনেক নতুন নতুন তথ্য জানতে পেরেছি, অনেক ইফেক্টিভ তথ্য জানতে পেরেছি। তাই আমি অবশ্যই অনুরোধ করব সবাইকে, আমাদের লাইভ প্রোগ্রামটি যারা এখনো শেয়ার করেননি অবশ্যই শেয়ার করুন, এবং স্যারের এই তথ্যগুলো আমাদের অন্যান্য অতিথিদের কাছ থেকে যে তথ্য আমরা পাচ্ছি তা সবার কাছে পৌঁছে দিতে আমাদের সাহায্য করুন। আমরা এই পর্যায়ে আমাদের অন্য অতিথির কাছে এখন আলোচনা পর্বে যাব। আমরা এই পর্যায়ে আমাদের মাঝে আহ্বান জানাচ্ছি জনাব আবু বকর বিশ্বাস আরিফকে
তার মূল্যবান কথাটি আমাদের সামনে তুলে ধরার জন্য। জনাব আবু বকর বিশ্বাস আরিফ বিআইই এর একজন প্রডিউসার এবং হচ্ছে জাতীয় মিডিয়া সেলের একজন মেম্বার। তিনি বিআইই এবং জাতীয় মিডিয়া সেলের সঙ্গে অতপ্রতভাবে জড়িত রয়েছেন এবং এগুলোর বিভিন্ন কার্যক্রমে সর্বদাই উনি এগিয়ে থাকেন এবং বিআইই এর প্রচারে মিডিয়া সেলের ভূমিকা গুরুত্বপূর্ণভাবে উনি পালন করে চলেছেন। আমরা শুভেচ্ছা জানাচ্ছি জনাব আবু বকর বিশ্বাস আরিফকে এবং এই পর্যায়ে আমরা আমাদের প্রশ্ন উত্তর পর্বটি জনাব আবু বকর বিশ্বাস আরিফের সঙ্গে চলমান করব। জনাব আবু বকর বিশ্বাস আরিফের কাছে আমাদের দর্শকের প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের উন্নয়নে মিডিয়া সেলের পদক্ষেপগুলো কি কি? আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে প্রশ্নটি করার জন্য। উম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রশ্ন উত্তর দিচ্ছি। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের ইঞ্জিনিয়ারদের, প্রাইভেট সেক্টরের ইঞ্জিনিয়ারদের দক্ষতা বৃদ্ধির জন্য 3টি সেলে বিভক্ত হয়ে কাজ করতেছে: ট্রেনিং সেল, প্রচার প্রকাশনা সেল, মিডিয়া সেল। প্রত্যেকটা সেলের আলাদা আলাদা ওয়েবসাইট তৈরি করা হচ্ছে। প্রত্যেকটা সেলের কার্যক্রম আহ, সবাই সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, আহ, যাতে আমাদের কার্যক্রমগুলো সরাসরি না দেখতে পারলেও ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারে। এবং পাশাপাশি ইঞ্জিনিয়ারদের সাংবাদিকতা পেশায় দক্ষ করে তোলার জন্য আমরা ট্রেনিং প্রদান করতেছি এবং ইঞ্জিনিয়াররা যে সাংবাদিকতা পেশায় নেই সেটা ভুল প্রমাণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। অলরেডি আমাদের বাংলাদেশে প্রত্যেকটা কলেজে বা ভার্সিটি গুলোতে আসলে ইঞ্জিনিয়াররা সাংবাদিকতা নিয়ে কাজ করতেছিলেন, কলেজ রিপোর্টার বা এইভাবে আর কি। তো তাদেরকে আসলে আমরা ট্রেন আপ করে আমরা এই সেলকে সমন্বয় করে 3টি সেলকে সমন্বয় করে আমরা একটি স্যাটেলাইট টিভি সংস্থাপন করার জন্য আহ, পরিকল্পনা আহ, পরিকল্পনা নিচ্ছি আর কি। তো এই ক্ষেত্রে আর কি মিডিয়া সেল সর্বোচ্চ পর্যায়ে কাজ করে যাচ্ছে, যে আসলে বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্জিনিয়ারদের কাছে আসলে আমরা যেভাবে ডেভেলপ হইতে পারি, দক্ষ হয়ে গড়ে গড়ে উঠতে পারি, এর জন্যই মিডিয়া সেল কাজ করে যাচ্ছে। তো আশা করি আমাদের সাথে সকল ইঞ্জিনিয়াররা সংযুক্ত হবে। সবার প্রতি আহ্বান যে আসলে আপনারা সাংবাদিকতা পেশায় এগিয়ে আসেন। মিডিয়া সেলে আমাদের যে আমাদের টিভি প্রোগ্রাম বা লাইভ প্রোগ্রাম বা বিভিন্ন প্রোগ্রামে আপনারা কাজ করতে পারেন। সাংবাদিকতা পেশায় যদি কেউ সংযুক্ত হতে চান, ইঞ্জিনিয়ার যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, মিডিয়া সেলের হয়ে কাজ করবেন এবং বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের ডেভেলপের জন্য কাজ করবেন। আহ, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ জানাই জনাব আবু বকর বিশ্বাস আরিফকে দর্শকের প্রশ্নটি সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। আমাদের কাছে কমেন্ট বক্সে দর্শকের আরো একটি প্রশ্ন রয়েছে, যার উত্তরটি আমরা আবু বকর বিশ্বাস আরিফ ভাইয়ের কাছ থেকে জেনে নিতে চাবো। তিনি বলেছেন, আমরা অনেকে ইঞ্জিনিয়াররা ভালোভাবে ইংরেজি বলতে পারি না, বিআইইএ কি এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে বা নিবে কিনা? আমরা ভাইয়াকে অনুরোধ করবো এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য। আচ্ছা, আহ, আমরা আসলে বাংলাদেশের যারা প্রাইভেট সেক্টর ইঞ্জিনিয়ার আছেন বা অল ওভার সকল ইঞ্জিনিয়ারদের জন্যই কাজ করে যাচ্ছি। তো আসলে আমরা বাংলাদেশে আমরা আমাদের আসলে পিছিয়ে আছি ওইখানেই, যখন আমাদের কারিকুলামটা ইংলিশ থেকে বাংলায় করে নিয়ে আসা হয়েছে। এ কারণে আন্তর্জাতিকভাবে আমরা পিছিয়ে আছি। অলরেডি অনারেবল গেস্ট নাসিরুদ্দিন স্যার কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করেছে। তো আমরা আসলে ইঞ্জিনিয়ারদের মৌলিক চাহিদা নিয়েই কাজ করতেছি। আমরা যে তো মৌলিক চাহিদাগুলো আহ, পেতে পারি, সেই ক্ষেত্রে আমরা আসলে আহ, এই দিকে আগাচ্ছি যে আসলে আমরা আমাদের কারিকুলামটা যেন ইংলিশে হয় সেই দিক থেকেও আমরা কাজ করতেছি।
মিডিয়া সেল বা সমগ্র বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে। আমরা আগাবো এবং যাতে আমরা দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে বিশ্বে আমাদেরকে তুলে ধরতে পারি, এর জন্য কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাই জনাব আরিফ বিশ্বাসকে তার গুরুত্বপূর্ণ তথ্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য এবং দর্শকের প্রশ্নের উত্তর এত সুন্দরভাবে দেওয়ার জন্য। আমাদের সাথে এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের অতিথি জনাব মহসিন খান। আমরা আলোচনার এই পর্বে আমাদের প্রশ্ন উত্তর পর্বটি জনাব মহসিন খানের সাথে চলমান রাখবো। জনাব মহসিন খান বর্তমানে শ্রীলঙ্কায় কর্মরত অবস্থায় রয়েছেন এবং তিনি শ্রীলঙ্কার প্রেক্ষাপট এবং বাংলাদেশি প্রেক্ষাপটের সঙ্গে খুব সুন্দরভাবে পরিচিত এবং তারই সাথে সাথে আমাদের কাছে দর্শকের অনেক অনুরোধ রয়েছে এই দুইটি প্রেক্ষাপটের মধ্যে থেকে কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য। তাই জনাব মহসিন খানের কাছে দর্শকের নেক্সট প্রশ্নটি হচ্ছে, শ্রীলঙ্কা একটি দক্ষ প্রকৌশলী তৈরিতে কি কি পদক্ষেপ গ্রহণ করে এবং আপনার হিসেবে বাংলাদেশি প্রেক্ষাপটে এই বিষয়টিকে কিভাবে কাজে লাগানো যায়? কিছু টেকনিক্যাল সমস্যার কারণে জনাব মহসিন খান আমাদের সাথে যুক্ত হওয়ার পরেও বারবার যুক্ত হতে হচ্ছে ওনাকে। আশা করি উনি আসার পর আমরা এই প্রশ্নের উত্তরটি ওনার কাছ থেকে জেনে নিব এবং আমাদের এই প্রোগ্রামটির এই পর্যায়ে আমরা আরো কিছু উৎসুক দর্শকদের কমেন্ট জেনে নিব এবং সেক্ষেত্রে আমাদের মাঝে একজন দর্শক প্রশ্ন করেছেন, please explain engineering education of Bangladesh and Canada or America or any first world country. আমি অনুরোধ করব ডক্টর নাসিরউদ্দিন স্যারকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য। যদিও বা উনি বারবার এই প্রশ্নের উত্তরগুলো দিচ্ছেন এবং অনেক সুন্দর করে এক্সপ্লেন করতেছেন, তারপরেও অনেকেরই দেখি কনফিউশন থেকে গেছে। আমি স্যারের কাছে অনুরোধ করব শেষবারের মতো এটির উত্তর সুন্দর করে দেওয়ার জন্য এবং সবাইকে অনুরোধ করব আপনারা স্যারের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনে, স্যার অনেক সুন্দর করে এক্সপ্লেন করতেছেন। ধন্যবাদ জানাই সবাইকে। Thank you, Keshav Chandra Das, for through this beautiful question. Please explain engineering education of Bangladesh and Canada or America or any first world country. It means the comparison of Bangladesh and abroad actually, or Bangladesh or a first world country. That I already explained in the first question. This question's answer I already explained in the first question. If you don't mind, if you after finished this session, if you see the answer of my first question, then you can see it easily or you can see it properly, because we have not enough time to finish this session actually. So I don't want to repeat it again, so sorry for that. After this session, please see the answer of this first question. Thank you, Keshav Chandra Das. আমি ধন্যবাদ জানাবো ডক্টর নাসিরউদ্দিন স্যারকে এবং অনুরোধ জানাবো সকল দর্শককে, আপনাদের যাদের এখনো কিছু প্রশ্ন রয়ে গেছে এবং আপনারা আসলে লক্ষ্য করেননি ওগুলো প্রশ্নের উত্তর অলরেডি স্যার আমাদেরকে দিয়ে দিয়েছেন, তারা অবশ্যই এই লাইভ প্রোগ্রামটি আবার দেখবেন এবং আপনাদের সকল প্রশ্নের উত্তরগুলো স্যারের কাছ থেকে পেয়ে গেছেন তা আপনারা শুনে নেবেন। ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত সকল ভিউয়ার্সকে যারা এত সময় ধরে তাদের লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটিকে আরো বেশি সাফল্যমণ্ডিত করতে আমাদের সাহায্য করতেছে। আপনারা এভাবেই আমাদের সাথে জড়িত থাকুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটিকে সকলের কাছে পৌঁছে দিতে আমাদের সাহায্য করুন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এখন উপস্থিত রয়েছেন আমাদের অতিথি জনাব মহসিন খান এবং আমরা ওনার কাছে এখন আমাদের প্রশ্নোত্তর পর্বটি চলমান রাখবো। জনাব মহসিন খান, আপনি কি আমাদের সাথে আছেন? শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি ভাইয়া আলোচনার এই পর্বে আপনার কাছে দর্শকের কিছু প্রশ্ন রয়েছে, আমি অনুরোধ করব আপনাকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আলোচনার এই পর্বে আপনার কাছে দর্শকের প্রশ্ন হচ্ছে, শ্রীলঙ্কা একটি দক্ষ প্রকৌশলী তৈরিতে কি কি পদক্ষেপ গ্রহণ করে এবং আপনার হিসেবে বাংলাদেশি প্রেক্ষাপটে এই বিষয়টিকে আপনি কিভাবে কাজে লাগানো যায় সেই বিষয়ে যদি আমাদেরকে কিছু জানাইতেন। ধন্যবাদ সাথে দেওয়ার জন্য।
নেটের কারণে আমাদের সংযোগের দেরি হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ মনি ভাইকে, যারা অবদান পরিশ্রমের বিনিময়ে আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন নামক যে প্রতিষ্ঠান এবং স্পিকার তাদের এই এই জ্ঞান অর্জনের পরিসীমা আরো বৃদ্ধি পেতে থাকবে। তো আমাদের দেশে যেরকম বর্তমান কারিকুলামে আইটি নামক একটা সাবজেক্ট কারিকুলামে অন্তর্ভুক্ত করা হয়েছে, ঠিক এদেশেও অনেক আগ থেকেই একটা সাবজেক্ট রয়েছে, যেটা হচ্ছে যে জেনারেল ইনফরমেশন টেকনোলজি। এই জেনারেল ইনফরমেশন টেকনোলজি বাংলাদেশের আইটি ভিন্ন। জেনারেল ইনফরমেশন টেকনোলজিতে এখানে শিক্ষার্থীদেরকে সব ধরনের ইঞ্জিনিয়ারিং বিষয় সম্পর্কে জানতে হয়। অর্থাৎ এখানে ওরা হচ্ছে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার, সিভিল, ফার্মিং, ট্যুরিজম, সব ধরনের শিক্ষা এই সাবজেক্ট। কিন্তু বাংলাদেশের যে আইটি যে শিক্ষা চালু করা হয়েছে, এটা আগে হয়তো ছিল নতুন শিক্ষাকর্মী নিয়ে আসা হয়, সেটা অত্যন্ত ভালো কিন্তু এখানে শিক্ষার্থীদের শুধুমাত্র কম্পিউটার কিংবা পুরনো এসব বিষয়ে শিক্ষাদান করা হয়। যেমন এটা আমাদের একটা বাংলা শিক্ষা ভিন্ন। যখন তাকে নিয়ে চিন্তা করতে হয়, সেক্ষেত্রে তারা লেভেল পাস করে আমাদের সে চেষ্টা করে যে পরবর্তী যাবে, অর্থাৎ ডিপ্লোমা এক্ষেত্রেও তারা যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা পায়। যেরকম আমাদের দেশে শিক্ষার্থী ইন্টারমিডিয়েট শেষ করে যে যোগ্যতা না, কিন্তু এই দেশে এই সিস্টেমটা এত সময় ধরে জনাব মহসিন খান আমাদেরকে এই প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। যেটুকু সময় ধরে উনি প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, কিছু টেকনিক্যাল সমস্যার কারণে হয়তোবা কিছু দর্শক তা শুনতে পারেনি। তাদের উদ্দেশ্যে আমি সেই বিষয়টি একটু তুলে ধরব। তিনি বলেছেন শ্রীলঙ্কার ক্ষেত্রে একটি বিষয় অন্তর্ভুক্ত করা রয়েছে, সেটা ছিল আইপি, এবং সেখানে মূলত টেকনিক্যাল রিলেটেড শিক্ষাটাকে খুব বেশি পরিমাণে প্রচার করা হয়, এবং স্কুল লেভেল থেকে নিয়ে শুরু করে কলেজ লেভেল পর্যন্ত সবাইকে কাঠামোগত শিক্ষাগুলোকে, যেগুলোকে আমরা বলতে পারি কারিগরি শিক্ষা, সেটিকে খুব সুন্দরভাবে সেটার সাথে জোড়ায় রাখা হয় এবং সেটা সম্পর্কে জ্ঞান দেওয়া হয়ে থাকে। যে লেকিংসটা আমাদের বাংলাদেশে রয়ে গেছে, যে বিষয়ে ডক্টর নাসিরউদ্দিন স্যারও আমাদেরকে বলেছিলেন নিজের বক্তব্যের সময়, যে আমাদের অবশ্যই নিজেদের টেকনিক্যাল জ্ঞানকে ইনক্রিজ করতে হবে। তো অবশ্যই আমরা জনাব মহসিন খানের এই গুরুত্বপূর্ণ তথ্যটিকে নিজেদের বাস্তব জীবনে কাজে লাগাবো এবং চেষ্টা করব নিজ নিজ অবস্থান থেকে উন্নতির পর্যায়ে যাওয়ার জন্য। আমরা একেবারেই আমাদের এই প্রোগ্রামটির শেষ পর্যায়ে চলে এসেছি, এবং এ পর্যায়ে আমরা সবাই জানি যে আমাদের পুরো বিশ্ব আজ থমকে গেছে একটি ভাইরাসের জন্য। শুধুমাত্র একটি ভাইরাস আমাদের সকলের এই চলমান জীবনের গতিশীলতাকে অনেক বেশি কমিয়ে দিয়েছে, এবং আমরা সকলেই অনেক বেশি ভাইরাসের কাছে এখন দায়বদ্ধ হয়ে রয়েছি। এই পরিস্থিতিতে আমরা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন পরিবার আপনাদের সকলকে অনুরোধ করব নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সচেতন থাকতে এবং এই ভাইরাসটির সাথে যথোপযোগীভাবে মোকাবেলা করে চলতে, এবং অবশ্যই সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখুন এবং এই ভাইরাসটির সাথে মোকাবেলা করে চলুন। নিজে সুস্থ থাকুন, অপরকেও সুস্থ রাখুন।
ধন্যবাদ জানাই সবাইকে। আমরা একেবারে অনুষ্ঠানটি সমাপ্তি পর্যায়ে চলে এসেছি এবং এই পর্যায়ে আমি আমাদের মাঝে উপস্থিত সকল অতিথিবৃন্দকে অনেক বেশি ধন্যবাদ জানাবো আমাদের আজকের এই প্রোগ্রামটিতে অনেকগুলো উৎসুক দর্শকের কিছু প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য। সাথে সাথে আমি আমার ভিউয়ার্স গুলোকেও ধন্যবাদ জানাবো যারা এতগুলো সময় আমাদের সাথে উপস্থিত থাকছেন। আমি আর সময় ক্ষেপণ না করে খুব সংক্ষেপে আমাদের উপস্থিত অতিথিবৃন্দকে একটি সমাপ্তি সূচক উপদেশ আমাদের উদ্দেশ্যে দিতে পারবো আজকের আমাদের এই বিষয়টির উপর নির্ভর করে। আমি শুরু করব জনাব মশিউর রহমানের সাথে। ভাইয়া। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসলে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। যারা ব্যবহারিক দক্ষতা, ব্যবহারিক জ্ঞান থাকবে তারা চাকরি জীবনে অনেক বেশি এগিয়ে যাবে। আমি এই ব্যাপারে কথা বলবো না, আমাদের শ্রদ্ধেয় নাসিরউদ্দিন স্যার এবং অন্যান্যরা সবাই এই ব্যাপারে কথা বলেছেন। আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে ম্যান মে লাইভ নট বাই ইয়ার্স বাট বাই দা অ্যাচিভমেন্ট। তার মানে হচ্ছে যে মানুষ মানে তার বয়সে বাঁচে না, তার কর্মে। ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে বিআইইএ যারা এই সংগঠনটাকে তৈরি করেছেন, যারা এই সংগঠনটাকে কাজ করছেন দিন রাত 24 ঘন্টা, তারা একসময় থাকবে না, কিন্তু তাদের এই কীর্তিটা থেকে যাবে। তাদের এই সংগঠনের মাধ্যমে অনেক বাংলাদেশের সকল ইঞ্জিনিয়াররা যেন সুবিধা পায়, এই জিনিসটা থেকে যাবে। সকলকে ধন্যবাদ। সবাই সোশ্যাল ডিস্টেন্স মেনে চলবেন, ঘরে থাকবেন। ধন্যবাদ জানাবো জনাব মশিউর রহমানকে খুব সংক্ষেপে বিষয়টি উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে আমি অনুরোধ করব জনাব আবু বকর বিশ্বাস আরিফকে খুবই সংক্ষেপে আজকের বিষয়টির উপর নির্ভর করে কিছু তথ্য আমাদেরকে দিতে। ভাইয়া। জি ধন্যবাদ। আসলে আমি মানে সবাই বিজ্ঞ লোকেরা আছে না এখানে, সবাই সবকিছু ক্লিয়ার করে দিয়েছেন। তো আমি আসলে মিডিয়া সেল থেকে আরেকটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে এটাই আমি ভুলে গিয়েছিলাম বলতে, যে আমাদের আসলে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ চলতেছে। আমাদের সবার মানে যারা এই সেলে কাজ করতেছি তাদের সকল তথ্য সফটওয়্যার থেকেই আপডেট করা থাকবে। তো সকল কার্যক্রম আসলে সফটওয়্যার মাধ্যমেই আমরা করতে চাচ্ছি। আর ওই স্যাটেলাইট টিভি সংস্থাপনের করার যে আমরা পরিকল্পনা করতেছি, ঠিক আছে, তো সেটা হচ্ছে সকল ওয়েবসাইট মানে আমাদের কার্যক্রম সবকিছুই সবাই এরকমই দেখতে পারবে। তো আশা করি সবাই এই ক্ষেত্রে সহযোগিতা করবে, এবং অলরেডি আমরা 38,000+ মেম্বার, তো এইটা এক সময় লক্ষ লক্ষতে দাঁড়িয়ে যাবে। তো সবাইকে মিডিয়া বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের হয়ে কাজ করার জন্য আহ্বান রইল। এই এই সংগঠনকে শক্ত হাতে সবাইকে পরিচালনা করার জন্য আহ্বান রইল, এবং যারা এই সংগঠনটি নিয়ে কাজ করতেছে সকলকে ধন্যবাদ। আসলে সবাই পরিশ্রম করতেছে। তো সবার প্রতি শ্রদ্ধা রেখেই আমি আজকের বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই জনাব আবু বকর বিশ্বাস আরিফকে খুবই সংক্ষেপে আমাদের সাথে কিছু তথ্য শেয়ার করার জন্য। আশা করি আপনারা এই তথ্যের ভিত্তিতে নিজেদের অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এবং একেবারে সমাপ্তি লগ্নে আমরা ডক্টর নাসিরউদ্দিন স্যারের কাছে অনুরোধ করব কিছু আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আমাদের উৎসুক দর্শকের অনেক প্রশ্ন স্যারের কাছে রয়ে গেছে, অনেকে আরো অনেকগুলো প্রশ্নের উত্তর জানতে চাচ্ছে, কিন্তু সময় সংক্ষেপের কারণে আমরা আসলে সব প্রশ্নের উত্তর দিতে সক্ষম হচ্ছি না। সেই ক্ষেত্রে আমরা স্যারকে অনুরোধ করব যদি পরবর্তীতে তারা আপনার সাথে কিভাবে যোগাযোগ করলে এইগুলো প্রশ্নের উত্তর পেতে পারবে সে সম্পর্কে যদি কিছু জানাতেন। আই এম এক্সট্রিমলি সরি অ্যাকচুয়ালি, এখন সরি বলতেই হয় যে সবার প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পারছি না সময়ে সংক্ষেপ থাকার কারণে। তো সেক্ষেত্রে যদি কেউ আমার সাথে রিচ করতে চায়, কন্ট্যাক্ট করতে চায়, সেক্ষেত্রে আমার নর্দার্ন ইউনিভার্সিটির প্রোফাইলে আমার মেইল আইডি দেওয়া আছে আর কি, ওখানে ফ্যাকাল্টি মেম্বারে আমার মেইল আইডি দেওয়া আছে, সেখানে হয়তো তারা মেইল করে বা ওখানে ফ্যাকাল্টি মেম্বারে আমার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, সেখান থেকে আমার সাথে তারা যোগাযোগ করতে পারে আর কি। ইউনিভার্সিটির ডোমেইন মেইল
এবং ইউনিভার্সিটির পক্ষ থেকে যে কন্ট্যাক্ট নম্বর, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারে। নম্বর 1। নম্বর 2 হচ্ছে সবাই তো বলেছে আর কি বিআই এর সম্পর্কে, তো এখন স্বাভাবিকভাবে আমাকে বলতে হবে কিছু না কিছু আর কি শেষ পর্যায়ে। তো আমি এমনিতে তো সবার কাছে অনুরোধ, বিকজ দিস ইজ দ্য ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, মোট কথা হচ্ছে যে অল ওভার দ্য ইঞ্জিনিয়ার্স ফ্রম বাংলাদেশ, দে আর গেটিং দিস প্ল্যাটফর্ম বাই দ্য ব্লেসড অফ বিআইএ। বিআইএ এর এই কারণে সবাই একটা এই প্ল্যাটফর্মটা পেয়েছে। এখানে ডিপ্লোমা হোক, গ্রাজুয়েশন হোক, মাস্টার্স হোক, পোস্ট গ্রাজুয়েশন হোক, পিএইচডি হোক, এখানে কারোরই কোনো মানে এককভাবে কোনো অ্যাক্সেস না, সবারই সম্মিলিত একটা অ্যাক্সেস। এই জন্য বিআই কে আমি ধন্যবাদ জানাই যে এই প্ল্যাটফর্মটা করার জন্য। কারণ প্রতিটা এর আগে যেসব প্ল্যাটফর্ম আমরা দেখেছি, এটা নির্দিষ্ট একটা কমিউনিটির জন্য, নির্দিষ্ট একটা লেভেলের গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারদের জন্য, যেমন ডিপ্লোমাদের জন্য আছে আইডিবি আছে, গ্রাজুয়েটদের জন্য আইইবি আছে, কিন্তু বাট সবার জন্য একটা প্ল্যাটফর্ম এটা ছিল না আর কি। তো এটা এই বিআইএ যে এই পদক্ষেপটা নিয়েছে, সো আই গিভ দেম মেনি মেনি থ্যাঙ্কস to give us this platform for accumulate with you actually. আর দ্বিতীয়টা হচ্ছে যে সবাই তো এখানে অংশগ্রহণ করবে, আমি I am requesting to all to access your identity to this platform actually, কারণ এটা খুবই কম সংখ্যক অর্গানাইজেশন এরকম আছে যারা সকল ইঞ্জিনিয়ারদের নিয়ে কাজ করতে চায়। আর শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে কুক্ষিগত থেকে না, ইঞ্জিনিয়ারদের ট্রেনিং থেকে শুরু করে ইঞ্জিনিয়ারদের প্ল্যাটফর্মটাকে সারা বিশ্বের দোরগোড়ায় পৌঁছে দিতে চায়, সেটা বিআই এর একটা লক্ষ্য আছে আর কি। আমি যতটুকু জানি, বা বিআই এর যিনি ট্রাস্টি বোর্ডের যিনি ট্রাস্টি আছে আব্দুল্লাহ আল মামুন সাহেব, ভাইয়ের সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে। তো হি ইজ দ্য ব্রড মাইন্ডেড পারসন অ্যাকচুয়ালি। তিনি যে এই উদ্যোগটা নিয়েছে, এর জন্য আই গিভ হিম মেনি মেনি থ্যাঙ্কস, ওনাকে অত্যন্ত সাধুবাদ জানাই। আর বিআই এর পক্ষ থেকে অনেকে কাজ করতেছে এখানে, কিছু পার্সনদের নাম বললেই না, যেটা হচ্ছে জহিরুল ইসলাম আছে, তারপরে এখানকার হোস্ট আছে নাসরিন আক্তার সাথী, তারপরে এখানে যারা আছে আগত যারা সম্মানিত গেস্টরা আছে, এবং জালুকাঠি থেকে বা বিভিন্ন জায়গা থেকে, সবার নাম বলে অনেক হয়তো রাগ করে ফেলবে যে আমাদের নাম বলতেছে না, বাট আমি যাদেরকে একটু দেখি, আমি মাঝে মধ্যে একটু মেসেঞ্জারে দেখতে পাই, কেশবচন্দ্র দাস আছে, ইঞ্জিনিয়ার সরোয়ার পারভেজ আছে, নুরুজ্জামান আছে, বাইজিদ আহমেদ আছে, এরকম আরো বিভিন্ন জায়গাতে, গাজীপুরে, টাঙ্গাইলে, অনেক জায়গাতে অনেকের আছে, হয়তো আমি নামগুলো আমার কাছে মুখস্থ না। তো সবাই কাজ করতেছে এবং তারা অনেক কিছু থেকে কিছু তিরস্কার বা অনেক জায়গা থেকে বিভিন্ন রকমের কথা শোনা, গঞ্জনা, এগুলোর আর কি সম্মুখীন হচ্ছে। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস বলবো যে চার্চিলের একটা উক্তি, ন্যারেট ফ্রম দ্য চার্চিল, অ্যাকচুয়ালি চার্চিলের একটা উক্তি আছে, সেটা হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট টু রিচ ইউর ডেস্টিনেশন ইউ হ্যাভ টু স্টপ থ্রো দ্য বার্কিং ডগ। যদি তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে চাও, তাহলে তোমার যে প্রাণীটা পিছন থেকে তোমাকে ঘেউ ঘেউ করতেছে, তোমাকে টেনে ধরতে চাচ্ছে, তার প্রতি তোমাকে ইট নিক্ষেপ করাটা তোমার বন্ধ রাখতে হবে। তোমাকে তোমার ডেস্টিনেশনে তোমাকে চলতে হবে। ইউ হ্যাভ টু ওয়াক অন ইউর ওয়ে, তোমার ওয়েতে তোমার চলতে হবে, পিছনে ফিরে তাকানোর দরকার নাই, পিছনে কি বললো, কে কি করলো, সেটা বিআইএ হোক, আমাকে গঞ্চনা বলতেছে, ই করতেছে না, আমি আমার মতো আই উইল গিভ মাই এফোর্ট এন্ড আই উইল ট্রাই মাই বেস্ট টু সার্ভ দ্য বিআই অর্গানাইজেশন। আমি আমার চেষ্টা করে যাব, দেন ওয়ান ডে প্রত্যেকটা জিনিসেরই একটা রেমুনারেশন আছে, প্রত্যেকটা জিনিসেরই একটা পারিশ্রমিক আছে, এটা নাও টুডে অর টুমরো। তো সেটা হয়তো আমি আজকে নগদে পাচ্ছি না, কিন্তু যখন বিআই একটা ভালো পর্যায়ে পৌঁছে যাবে, তখন হয়তো অটোমেটিক আই উইল গেট ফ্রম দ্য গড, আই উইল গেট ফ্রম দ্য বিআই, এটা অটোমেটিক এসে যাবে আর কি। তো সেই জিনিসটার প্রেক্ষাপটে আর যদি কোনো কিছু নাও আসে, সেক্ষেত্রে হচ্ছে যে আমার একটা কন্ট্রিবিউশন থাকবে একটা জিনিসের প্রতি। তো এই জিনিসটা দ্বারা যদি কেউ উপকার হয়, এই অর্গানাইজেশন দ্বারা যদি কোনো ব্যক্তি, যদি কোনো ইঞ্জিনিয়ার জীবনে কোনো অপরচুনিটির একটু ব্যবস্থা তার হয়, তার যদি একটু রুজি রুটির ব্যবস্থা, তার যদি ভালো কিছুর ব্যবস্থা, তার কাছে ফার্দার প্রোগ্রেসের ব্যবস্থা, তার যদি ভালো একটা শিক্ষার ব্যবস্থা, সেটা থেকে সে নিজে চলতেছে বা অপরকে যে সহযোগিতা করছে, প্রত্যেকটার কি বলবো আমি, এটা যদি আমি রিলিজিয়াসলি বলি, প্রত্যেকটার একটা সোয়াব বলি, যাই বলি, বা রেমুনারেশন বলি, সেটা আমার অংশে এসে যাবে আর কি।
সেটা অলরেডি গড গিফটেড, এটা আমরা জানি, সেটা আমার পক্ষে এসে যাবে। তো এই চিন্তা করে হলেও আমি আমার জায়গাতে অটুট থেকে আমি কাজ করে যাব, আমি সবাইকে আহ্বান জানাবো। আর সবচেয়ে বেটার যেটা হচ্ছে যে আমাদের দেশের প্রেক্ষাপটে এটা হচ্ছে একটা নন প্রফিট অ্যান্ড নন পলিটিক্যাল অর্গানাইজেশন, বিআইএ। অনেকে হয়তো ভাববে যে সে তো রাষ্ট্রের যেসব ইগুলো আছে, দিবসগুলো আছে সেগুলো পালন করতেছে, তাহলে কি সে রাষ্ট্রের সাথে? তো রাষ্ট্রের যেগুলো দিবস আছে সেগুলো বিআইএ অবশ্যই পালন করবে, বিকজ বিআইএ একটা যেহেতু বাংলাদেশের একটা অর্গানাইজেশন, এবং এটা একটা সময় হচ্ছে একটা খুব হাইলি রিকগনাইজড একটা অর্গানাইজেশন হিসেবে দাঁড়াবে আর কি, আই থিঙ্ক অ্যান্ড আই ইউজ দ্যাট। তো সেক্ষেত্রে সে রাষ্ট্রের সকল নিয়ম কানুন গুলো সে সেটা পালন করবে অবশ্যই, কিন্তু তাই বলে সে কোনো রাজনৈতিক সংগঠন না, সে সম্পূর্ণ নন পলিটিক্যাল একটা অর্গানাইজেশন এবং নন প্রফিট অর্গানাইজেশন। দিস ইজ দ্য মেইন থিং, দ্যাট এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন। এটা মূলত ইঞ্জিনিয়ারদের নিয়েই কাজ করে, এবং সকল প্রকারের ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হোক, বিএসসি ইঞ্জিনিয়ার হোক, মাস্টার্স ইঞ্জিনিয়ার হোক, পিএইচডি ইঞ্জিনিয়ার, সকলকে ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করে। এই জন্য আপনাদের সকল লেভেলের ইঞ্জিনিয়ারদের মেধা, ব্যক্তিত্ব, শ্রম, তারপরে হচ্ছে আপনার অভিজ্ঞতা, সেটা যদি বিআইএ আপনাদের কাছ থেকে আমরা এক্সপেকটেশন করতেছি, প্রত্যাশা করতেছি, আশা করতেছি, আপনারা যদি এটা আমাদের বিআইএ কে দেন, ইনশাল্লাহ আপনার এই শ্রম, পরিশ্রম, মেধা, মনন, অভিজ্ঞতা এর বদৌলতে ইনশাল্লাহ বিআইএ একটা সময় খুব ভালো পর্যায়ে পৌঁছে যাবে। সো থ্যাংকস এ লট ফ্রম বিআইএ। ধন্যবাদ জানাই ডক্টর নাসিরউদ্দিন স্যারকে। ডক্টর নাসিরউদ্দিন স্যার আপনাদেরকে ইতিমধ্যে বলে দিয়েছেন কিভাবে ওনার সাথে জড়িত হয়ে আপনারা ওনার কাছ থেকে প্রশ্নগুলোর উত্তর জেনে নিতে পারবেন। যদি কেউ মিস করে থাকেন তাহলে অবশ্যই আবার এই ভিডিওটি দেখে নিয়ে তা জেনে নিন। এবং তিনি আমাদের বিআইইএ সংগঠন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, স্যারকে অনেক ধন্যবাদ জানাই এটার জন্য। অবশেষে আমরা প্রোগ্রামটির একদম শেষের দিকে জনাব মহসিন খানকে অনুরোধ করব খুবই সংক্ষেপে কিছু বলার জন্য। জনাব মহসিন খানকে অনুরোধ করব নিজের মাইক্রোফোনটি আনমিউট করার জন্য। কিছু টেকনিক্যাল সমস্যার কারণে জনাব মহসিন খান আমাদের সাথে বারবার সংযুক্ত হওয়ার পরও সংযুক্ত থাকতে পারতেছেন না, আমরা সেটার জন্য দুঃখ প্রকাশ করতেছি। আশা করি পরবর্তী লাইভ প্রোগ্রামগুলোতে আমরা এই সমস্যাটি কাটিয়ে উঠতে পারবো এবং জনাব মহসিন খানের সাথে আরো বেশি আলোচনার মাধ্যমে আমরা ওনার কাছ থেকে অনেক তথ্য নিতে পারবো। আমরা একেবারে অনুষ্ঠানটি শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ছিল বহির্বিশ্বে প্রকৌশলীদের অবস্থান এবং বাংলাদেশি প্রেক্ষাপট। আমাদের এখানে উপস্থিত আমাদের সকল অতিথিবৃন্দ অনেক সুন্দরভাবে এই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করেছেন এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাবো আমাদের সকল অতিথিবৃন্দকে তাদের এত গুরুত্বপূর্ণ সময় আমাদের সাথে শেয়ার করার জন্য এবং অনেক ধৈর্য সহকারে দর্শকের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সাথে সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি তাদের কাছে, তাদের এত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য। আমি ধন্যবাদ জানাবো আমাদের সকল ভিউয়ার্সকে যারা এত সময় ধরে তাদের লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে জড়িত রয়েছে। আমরা অনেকগুলো কমেন্টস পেয়েছি, আবারও দুঃখ জানাচ্ছি আমি সব কমেন্টস গুলোর উত্তর আমরা নিতে পারিনি, আমরা সময় সংক্ষেপের কারণে আমরা দ্রুত এগিয়ে গেছি। সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদের বিআইই এর অফিসিয়াল পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্ত হন, আমাদের সাথে সংযুক্ত হয়ে আমাদেরকে জানুন, আমাদেরকে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার। এবং অবশ্যই আমাদের এই লাইভ প্রোগ্রামটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে উপস্থিত অনুপস্থিত সকলের কাছে যেন পৌঁছে যেতে পারে। আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামটির একেবারে শেষ পর্যায়ে এসে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সকল অতিথিবৃন্দকে এবং সকল ভিউয়ার্সকে এতটা সময় ধরে ধৈর্য সহকারে এই লাইভ প্রোগ্রামটি উপভোগ করে আমাদের সাথে জড়িত থাকার জন্য ধন্যবাদ জানাই সবাইকে। এবং এরই সাথে সাথে আমি আপনাদের সবাইকে আমাদের পরবর্তী লাইভ প্রোগ্রামগুলো দেখার আহ্বান জানাচ্ছি। এই মুহূর্তে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি নাসরিন আক্তার সাথী এই লাইভ প্রোগ্রামটি সমাপ্তি ঘোষণা করতেছি। দেখা হবে অন্য কোনো লাইভ প্রোগ্রামে। আসসালামু আলাইকুম।